তো সেই নিরিখে নির্বাচন হওয়া ছাড়া তো অন্য কোনো পথ এখানে খোলা নাই। যে কোনো রাজনৈতিক দল দাবি করতে পারে, সেই দাবিটা জনপ্রিয় করতে পারে, জনগণের কাছে যেতে পারে, সরকারের কাছে চাপ দিয়ে সেটা আদায় করার জন্য চেষ্টা করবে। এটাই তো রাজনৈতিক প্রক্রিয়া। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ক্ষমতাটা হস্তান্তর করবে? আর একটা হলো যে এই যে ছাত্র শিবির, তাদের যে অপকর্মগুলো, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, যেমন চট্টগ্রামের শাহাদাতকে খুন করা, বিদ্যমানটা বাদ দিয়ে এগুলো যুক্ত করার ব্যাপারে আমাদের দ্বিমত আছে। আমরা এটাতে একমতই না। এটা নোট অফ ডিসেন্ট দিয়েও আমরা এটাকে একমত পোষণ করব না। যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, সেই দলের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে। ছাত্র শিবির তারা যে আদর্শগতভাবেই এখানে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার তারা বিরোধী, এই জিনিসটা ওইটা ভালোভাবে আসে নাই। পাবলিক ভয়েসের রেড মাইক অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক রাজনৈতিক বিষয়, দেশের জাতীয় আন্তর্জাতিক পরিস্থিতি, সেগুলো নিয়ে আমরা কথা বলি। আজকে আমরা কথা বলবো বাংলাদেশের সমাজতান্ত্রিক দল বাসদের সাধারণ সম্পাদক, বাম গণতান্ত্রিক জোটের অন্যতম শীর্ষ নেতা এবং এদেশের বামপন্থী আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ডাকসুর সাবেক সদস্য বজলুর রশিদ ফিরোজের সাথে। ফিরোজ, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। অনেকগুলো পরিস্থিতি ফিরোজ ভাই জানেন যে একদিকে হলো যে সম্প্রতি দুটো ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো, এর আবার হচ্ছে সামনে জাতীয় নির্বাচনের একরকম একটা কথা আছে, সেটা নিয়েও আবার অনেক ধরনের আশঙ্কার কথা শোনা যাচ্ছে। সম্প্রতি জাতীয় নাগরিক কমিটির এক নেতা তিনি তো বললেনই যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এবং কারা কয়টা আসন পাবে সেটারও এক ধরনের ঘোষণা তিনি দিলেন। তো এইরকম পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে এই যে ছাত্র সংসদ নির্বাচনগুলো হলো বা নির্বাচনের এক ধরনের যে ডামাডোল, নির্বাচনের যে আয়োজনের কথা বলা হচ্ছে, আপনি আসলে কি ভাবছেন যে নির্বাচন নিয়ে কি আসলে কোনো শঙ্কা আছে? বা নির্বাচন নিয়ে যত ধরনের কথা আসছে, জামাত, এনসিপি তাদের এক রকমের অবস্থান আছে নির্বাচন প্রশ্নে বা এইগুলো নিয়ে, নির্বাচন নিয়ে কোনো শঙ্কা কি দেখছেন? প্রথমত ধন্যবাদ পাবলিক ভয়েস টিভি এবং পাবলিক ভয়েস টিভির দর্শক এবং শ্রোতা যারা শুনছেন। এখন একটা জিনিস প্রথমে যেটা বলছেন যে ডাকসু নির্বাচন এবং জাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, রাকসু এবং চাকসু নির্বাচনের প্রক্রিয়াধীন চলমান, তো সেগুলো নিয়ে আমি পরে বলছি। এখন বাংলাদেশের আজকের যে পরিস্থিতি, 1 বছর আগে বা 13-14 মাস আগে দেশে যে একটা অভূতপূর্ব ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেই গণ অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আমরা বসবাস করছি। সেখানে একটা গণ অভ্যুত্থান সংগঠিত হওয়ার পরে মানুষের মধ্যে বা একটা রাজনৈতিক ক্ষেত্রে, রাষ্ট্র পরিচালনা করার ক্ষেত্রে দুই ধরনের নিয়ম কাজ করে। একটা হলো অভ্যুত্থান পরিচালনাকারী শক্তি, তাদের নেতৃত্বে সরকার গঠিত হয়। তারা তাদের নানা ধরনের ঘোষণার মাধ্যমে, ডিক্রির মাধ্যমে, প্রক্লামেশনের মাধ্যমে তারা রাষ্ট্র পরিচালনা করে থাকে। পূর্বের যে আইন কানুন বিধিবিধান থাকে, মানে শাসনতন্ত্র থাকে, রাষ্ট্র পরিচালনার যে সংবিধান বা গঠনতন্ত্র যেটাকে বলি, সেগুলো তখন আর কার্যকর থাকে না। সেইটাকে বলা হয় একটা বিপ্লবী গণ অভ্যুত্থান। অর্থাৎ একটা আমূল রূপান্তর ঘটে, পরিবর্তন ঘটে। এক শ্রেণীর হাত থেকে আরেক শ্রেণীর হাতে ক্ষমতাটা হস্তান্তরিত হয়, পরিবর্তিত হয়। সেটা একটা প্রেক্ষাপট। আবার আমাদের দেশে যেটা হয়েছে 24 আগস্টে, 5ই আগস্ট, সেটাকে একটা গণ অভ্যুত্থান, অর্থাৎ একই শ্রেণীর মানুষের হাত থেকে, একই শ্রেণীর এক অংশের হাত থেকে আরেক অংশের হাতে ক্ষমতাটা হস্তান্তরিত হয়েছে। সেজন্য সেখানে একটা যে শূন্যতা দেখা দেয় এই অভ্যুত্থানের পরে, যেহেতু অভ্যুত্থানকারী শক্তি তারা মিলেই এখানে সরকার গঠন করে নাই এবং এখানকার যে সংবিধান, শাসনতন্ত্র সেগুলো স্থগিত ঘোষণা করে নাই। সেই ক্ষেত্রে একটা সংবিধানেরই নিয়ম অনুযায়ী একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠনের যে অ্যাডভাইজারি রুল, সেটা আমাদের দেশের যে সর্বোচ্চ আদালত, সেই আদালত থেকে একটা অ্যাডভাইজারি রোল নিয়ে এখানে সরকার গঠিত হয়েছে। তারা প্রচলিত যে সংবিধান, সেই সংবিধানের অধীনেই তারা দেশ পরিচালনা করবে। সেই ভিত্তিতেই আমাদের এখানে দেশটা পরিচালিত হয়ে আসছে।
এখন এই অন্তর্বর্তীকালীন সরকার অনন্তকালের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কোনো দেশেই থাকতে পারে না, কোনো কালে ছিল না। এই অন্তর্বর্তীকালীন সরকার একটা নির্দিষ্ট সীমার মধ্যে দেশের যে অভ্যুত্থানকালীন পরিস্থিতিতে যে এই ধরনের একটা আইন শৃঙ্খলা পরিস্থিতির যে ধরনের একটা ব্যত্যয় ঘটে, সেই পরিস্থিতিটা স্বাভাবিক করে নিয়ন্ত্রণে এনে একটা সাধারণ নির্বাচনের মাধ্যমে নির্বাচিত জনপ্রতিনিধিদের হাতে ক্ষমতা হস্তান্তর করাটাই হলো অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ। তো সেই নিরিখে নির্বাচন হওয়া ছাড়া তো অন্য কোনো পথ এখানে খোলা নাই। তাহলে যেমন সরকার পরিবর্তনের পথ থাকে তিনটা। একটা পথ হলো যে এই তো নিয়মতান্ত্রিক পন্থায় ক্ষমতা হস্তান্তর বা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা যাদেরকে নির্বাচিত করবে তারা ক্ষমতায় আসীন হবে। আরেকটা থাকে যেটা আমাদের 24-এ হলো, গণ অভ্যুত্থানের মাধ্যমে সরকার পরিবর্তন হলো। আর একটা পথ হলো, সেটা হলো সামরিক কুদেতা, অর্থাৎ মার্শাল ল জারি করে সেনাবাহিনী ক্ষমতা দখল করে। উপরের দুই প্রক্রিয়ায় সেখানে সংবিধান এবং শাসনতন্ত্রটাকে বহাল থাকে। আর তৃতীয় যে প্রক্রিয়া সামরিক কুদেতা, তখন এই শাসনতন্ত্র সংবিধান সেটা স্থগিত হয়ে যায়, সেনা শাসনের মাধ্যমে সেটা সেনা প্রক্লামেশনের মাধ্যমে মার্শালের মাধ্যমে দেশ পরিচালিত হয়। তারপরও আবার সেটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে আসে একটা নির্দিষ্ট সময় অন্তর। এই নির্বাচনের বাইরে কোনো প্রক্রিয়া নাই। এইটা সামরিক কুদেতা বলি, গণ অভ্যুত্থান বলি এবং স্বাভাবিক নিয়মতান্ত্রিক ক্ষমতা হস্তান্তর বলি। সেই জন্য এখন নির্বাচন নিয়ে অনেক অনিশ্চয়তা, আশঙ্কা, এগুলোর কথা মানুষ বলে, কিন্তু নির্বাচনের তো কোনো বিকল্প এখন এই মুহূর্তে নাই। তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে ক্ষমতাটা হস্তান্তর করবে? তাহলে সেই ক্ষেত্রে কি আরেকটা গণ অভ্যুত্থান সংগঠিত হবে? এই প্রশ্ন স্বাভাবিকভাবেই আসে। কাজেই দেশ এবং দেশের জনগণ এই মুহূর্তেই আরেকটা গণ অভ্যুত্থানের জন্য প্রস্তুত আছে কি, সেই প্রশ্ন এসে যায়। সেজন্যই স্বাভাবিকভাবেই যতই জটিলতা থাকুক, যতই শঙ্কা থাকুক, যতই আশঙ্কা মানুষের মধ্যে থাকুক এবং যে যতই পলিটিক্যাল রেটরিক এর অর্থে যাক বলুক না কেন, নির্বাচনের কোনো বিকল্প নাই। কাজে নির্বাচন হতেই হবে। এবং সেটা তো আপনারা জানেন যে নির্বাচন প্রথমে বলা হয়েছিল যে 25 সালের ডিসেম্বর থেকে 26 সালের জুন মাসের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ঘোষণা করেছিলেন। সেখান থেকে আবার ঘুরতে ঘুরতে 26 সালের এপ্রিল মাসে আসলো। আবার লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করে সেখানে প্রধান উপদেষ্টা ঘোষণা করলেন যে না, ফেব্রুয়ারির প্রথমার্ধে অর্থাৎ রোজার আগে এখানে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেই মর্মে অপর রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা সাপেক্ষে প্রধান উপদেষ্টা নির্বাচন কমিশনকে প্রধান উপদেষ্টার দপ্তর থেকে নির্দেশ দেওয়া হয়েছে নির্বাচনী যে প্রস্তুতি, সেই প্রস্তুতি গ্রহণের জন্য। না ফিরোজ ভাই, সেটা তো হচ্ছে, কিন্তু মানে যেটা হচ্ছে যে আপনার দুটা বিষয় নিয়ে যেই আশঙ্কাগুলা হচ্ছে, একটা হলো যে যেটা ঐকমত্য কমিশনে আপনারা অনেকগুলো মিটিং করলেন, বসলেন, সে ঐকমত্য কমিশনে অনেকগুলো বিষয়ের প্রস্তাবনা আসছে। এখন এই যে জুলাই সনদ যেটা ঘোষিত হলো, সেই জুলাই সনদটা আসলে বাস্তবায়ন কিভাবে হবে সেইটা নিয়ে এক ধরনের মতদ্বৈততা সেটা দেখা দিচ্ছে। আরেকটা বিষয় যেটা হচ্ছে যে সংখ্যানুপাতিক নির্বাচনের যে প্রশ্ন, সেইটাকে নিয়েও কোনো এমনকি একটা সময় আপনারা এবং আপনাদের জোটও আপনারা সংখ্যানুপাতিক নির্বাচনের কথা আপনারা বলছেন। তাহলে এখন আবার হলো এখন জামাত সহ ইসলামপন্থী রাজনৈতিক দলগুলো তারা অনেকেই এই ধরনের সংখ্যানুপাতিক নির্বাচনে মানে এই দুইটা মানে মূল দাগে দুইটা বিষয় নিয়ে তারা এক ধরনের সভা সমাবেশ কর্মসূচি করতেছে এবং কেউ কেউ বলতেছে নির্বাচনই হতে দিবে না এই এটাতে। ধন্যবাদ। এটাও খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই ইন্টারেস্টিং বিষয়। এখন নির্বাচন হতে গেলে নির্বাচন তো দুই রকম পদ্ধতিতে হতে পারে। এখন ফার্স্ট পাস্ট দ্য পোল একটা আছে এখন প্রচলিত পদ্ধতিতে, আরেকটা পৃথিবীর 91টা দেশে এখানে সংখ্যানুপাতিক নির্বাচন হয়, অর্থাৎ যেই দল যেই পরিমাণ ভোট পায় সেই অনুপাতে সংসদে সদস্য তাদের পায়। এখন আমাদের এখানে আমরা আমাদের দলের পক্ষ থেকে, আমাদের জোটের পক্ষ থেকে, বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে, আমাদের পার্টি বাসদের পক্ষ থেকে আমরাও সংখ্যানুপাতিক নির্বাচনের কথা অনেক আগে থেকেই আমরা বলেছিলাম। 2010-12 সাল থেকেই, 14 সালের নির্বাচনের আগে থেকেই আমরা সেই দাবিটা উত্থাপন করেছিলাম। এখন সেই সংখ্যানুপাতিক নির্বাচনও পৃথিবীর দেশে দেশে বিভিন্ন ধরনের মাত্রা আছে। সেখানে এখন জার্মানিতে সংখ্যানুপাতিক নির্বাচন আছে, সুইডেনে আছে, নরওয়েতে আছে, আর অন্যান্য অনেক দেশে আছে। আমাদের পার্শ্ববর্তী দেশ নেপাল, শ্রীলঙ্কাতেও সংখ্যানুপাতিক নির্বাচন আছে। যেমন শ্রীলঙ্কাতে পুরোটা না, অর্ধেক, নেপালে অর্ধেক,
সেখানে সংখ্যানুপাতিক নির্বাচন, এরকম নানা ধরনের এক্সপেরিমেন্ট আছে। তো সেই ক্ষেত্রে সংখ্যানুপাতিক নির্বাচনের মধ্য দিয়ে আমরা যেটা চাইছিলাম, আমরা যে দাবি করেছিলাম, যেটা হলো যে অনেকগুলো মত বা অনেকগুলো দলের রিপ্রেজেন্টেশন বা অধিকতর জনপ্রতিনিধিদের মতামতের ভিত্তিতে সংসদ বা রাষ্ট্র পরিচালনা করার একটা সুযোগ থাকে, সেই অর্থে আমরা সেটা বলেছিলাম। কিন্তু সেটাও দেখেন, সেটার মধ্যেও আবার এখানে সুবিধা অসুবিধার দিক আছে, সেগুলো নিয়ে পক্ষে বিপক্ষে মত আছে, আলোচনা আছে, সেগুলো থাকতেই পারে, সেটা হওয়াই উচিত। উন্নত দেশগুলোতে যেখানে সংখ্যানুপাতিক নির্বাচন হয়, তাদের দেশে গণতন্ত্রের চর্চা, তাদের দেশের শিক্ষা এবং মানুষের সে মতামত বিচার করার, বিবেচনা করার, প্রার্থী সেগুলো বিবেচনা করার মতো তাদের যে একটা শিক্ষাগত যোগ্যতা বলি এবং সমাজ সচেতনতা বলি, সেই অর্থে অনেক বেশি। আবার আমাদের মতো দেশে, অনুন্নত দেশে সেইটা শিক্ষার ঘাটতি আছে, বিচার বিবেচনা করার ক্ষেত্রে ঘাটতি আছে। কোন প্রার্থী, তার কি ইয়েটা কি, ম্যানিফেস্টো কি, তার ইস্তেহারটা কি, তার মানে শিক্ষা, শিল্প, স্বাস্থ্য, কৃষি, এরকম বিভিন্ন বিষয় সম্পর্কে তাদের নীতি কি, আদর্শ কি, কি করতে চায়, এগুলো বিচার বিশ্লেষণ করাটার ক্ষেত্রে অনেক ঘাটতি, অনেক দুর্বলতা আমাদের দেশে আছে। এবং যারা এটার বিপক্ষে, তারা এখানে বলতে চায় যে নেপালে যেমন একটা ধরনের যে আহ, আহ, সরকারের স্থায়িত্ব, সেটা একটা সংকটের মধ্যে পড়ে। 9 বছরে 8 বার তাদের প্রধানমন্ত্রী বা সরকার সেটা পরিবর্তন হয়েছে। আবার শ্রীলঙ্কার কথা বলে, সেখানে এক ধরনের সমস্যা সেগুলো আছে। তাহলে সেই বিবেচনায় এখানে এগুলোর পক্ষ বিপক্ষ আছে। আবার বলে যে এখন একটা ব্যক্তি সংখ্যানুপাতিক নির্বাচন হলে স্বতন্ত্র সংসদ সদস্য নির্বাচন করতে পারবেন না, স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন না, কারণ ওখানে দলীয় প্রার্থী হতে হবে, দলীয় মার্কা থাকতে হবে, প্রতীক থাকতে হবে। তাহলে এইটাও আরেকটা, যে ব্যক্তি আমি কোনো দল করতে চাই না, কিন্তু জনগণের খেদমত করতে চাই, সেবা করতে চাই, এই জন্য জনপ্রতিনিধি হিসেবে আমি নির্বাচন করতে চাই। এইটা একটা মানে সমস্যা, সংকটে এখানে আছে ব্যক্তিগতভাবে। তখন মানুষ মনে করতে পারে যে ব্যক্তির স্বাতন্ত্র্য, ব্যক্তির স্বাধীনতা, সেই স্বাধীনতা তো এই পদ্ধতিতে হরণ করা হচ্ছে। এরকম নানা কিছু পক্ষে বিপক্ষে যুক্তি আছে। সেই বিবেচনায় আমরা বলছি এগুলো নিয়ে আলাপ আলোচনা হতে পারে। হুট করেই তো একটা বিষয় চাপিয়ে দেওয়া যায় না, নতুন একটা পদ্ধতি, সেগুলো জনগণকে সচেতন করার ব্যাপার থাকে। জনগণকে সচেতন না করলে পরে সেই পদ্ধতিটা, প্রক্রিয়াটা, সেটা বাস্তবায়ন করা কঠিন হবে। সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে একটা যদি সবাই সর্বসম্মতভাবে রাজি হয় সমস্ত দলগুলো, তাহলে একটা পাইলট প্রকল্প হতে পারে। একসাথে 300 আসনে না হয়ে 100 আসনে হতে পারে, 50 আসনে হতে পারে। এক্সপেরিমেন্টাল হিসেবে ধীরে 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 যদি সেটা কার্যকর হয়, ফলপ্রদ হয়, সেটা নিয়ে অগ্রসর হতে পারে। সেই দাবিটা আমাদের এখনো আছে। কিন্তু এই অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে কিন্তু একটা ভিন্ন একটা রাজনৈতিক পরিস্থিতি সেখানে বিরাজমান। সেখানে বেশ কিছু রাজনৈতিক দল, যারা পরাজিত অভ্যুত্থানের মধ্য দিয়ে, যাদেরকে রাষ্ট্র ক্ষমতা থেকে উৎখাত করা হয়েছে, এবং সেই শাসক দলের মানে সাথে সহযোগী যে জোটবদ্ধ দলগুলো আছে, তারাও রাজনৈতিক কর্মকাণ্ড সেখানে পরিচালনা করতে পারছে না। এবং যে শাসক দল যেটা ছিল, সেটা তাদের কার্যক্রম নিষিদ্ধ এখানে আছে, তাদের নিবন্ধন সেটাও স্থগিত করা আছে, অন্যান্য দলগুলো নিষিদ্ধ করার যে দাবি সেগুলো উঠছে। তাহলে একটা স্বাভাবিক প্রক্রিয়াটা এখন নাই। যখন একটা স্বাভাবিক প্রক্রিয়া, সুষ্ঠু প্রক্রিয়া থাকবে, সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড সেগুলো থাকবে, সেই পরিস্থিতি সেগুলো নিয়ে আলাপ আলোচনা করে সেগুলো নিয়ে একটা সিদ্ধান্ত নেওয়া যেতে পারে বলে আমরা এখনো আমাদের পার্টির পক্ষ থেকে সেই সংখ্যানুপাতিক নির্বাচনের কথা আমরা বিবেচনা করছি। কিন্তু এখনকার পরিস্থিতিটা সম্পূর্ণই ভিন্ন, সম্পূর্ণই জটিল। সেই পরিস্থিতিতে এই ধরনের সিদ্ধান্ত একটা সমস্ত অংশের মানুষের কাছে গ্রহণযোগ্য হবে বলে আমরা মনে করি না। সেই জন্য আমরা এটা, আমাদের দাবিটা জোরালো ভাবে এখন আমরা করি না, কিন্তু আমাদের এই দাবিটা আছে। আমরা এটা মনে করি যে এটা নিয়ে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত হওয়া উচিত। 2 নম্বর কথা যেটা বলছেন যে জাতীয় সনদ, এটা কিন্তু জনগণের চাওয়া আমাদের দেশের। যে অভ্যুত্থানের মধ্য দিয়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা, যে স্বৈরাচার আমরা এখানে বিতাড়িত করলাম, সেই স্বৈরাচারী শাসন, সেই শাসনটা যাতে আবার ফিরে না আসে, একই ধরনের শাসন, সেটা একটা আকাঙ্ক্ষা। সেই জন্যে রাষ্ট্র প্রশাসন ব্যবস্থার কিছু গণতান্ত্রিক যে সংস্কার, সেই সংস্কারটা সাধন করা দরকার। এটা জনগণের মধ্য থেকে এখানে উৎসাহিত হয়েছে এবং অভ্যুত্থানকারী শক্তির মধ্য থেকে সেটা উত্থাপিত হয়েছে, এবং সেটা জনগণের দাবি হিসেবে, অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হিসেবে আমরা মনে করি সেটা হওয়া উচিত। সেই সংস্কারের জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার 11টা কমিশন করেছিল। তার মধ্যে 6টা কমিশনের রিপোর্ট নিয়ে সেগুলো আলাপ আলোচনা হয়েছে প্রাথমিক পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে আলোচনা হয়ে এখানে সংবিধান, তারপরে বিচার বিভাগ, নির্বাচন ব্যবস্থা, দুর্নীতি দমন কমিশন ইত্যাদি, পুলিশ প্রশাসন ইত্যাদি নিয়ে সেই আলোচনাগুলো হয়েছে। সেইখানে অনেকগুলো 84টা বিষয়ে এখানে ঐক্যমত্য হয়েছে। কিছু কিছু বিষয়ে আবার নোট অফ ডিসেন্ট সেগুলো দেওয়া হয়েছে, আপত্তি দেওয়া হয়েছে কোনো কোনো দলের পক্ষ থেকে। তো সেইখানে আমরা বলেছিলাম যে যেই সমস্ত বিষয়গুলো সর্বসম্মতভাবে একমত হবে সমস্ত দল, সেগুলোই ঐক্যমতের বিষয় হিসেবে রাখা হোক।
যেগুলোতে নোট অফ ডিসেন্ট থাকবে, যেই পার্টিটা নোট অফ ডিসেন্ট দিল একটা বিষয়ের উপরে, একটা সুপারিশের উপরে, সেই পার্টি তো যদি তারা কোনো ভোট পেয়ে, জনপ্রতিনিধি জনগণের ভোটাধিকার পেয়ে তারা যদি নির্বাচিত হয়, তারা ওইটা তো ইয়ে করতে বাধ্য না, ইমপ্লিমেন্ট করতে, বাস্তবায়ন করতে বাধ্য না। কাজে সেই নোট অফ ডিসেন্ট দিয়ে ঐক্যমত্য দেওয়া মানে এটা জনগণের সামনে একটা বিভ্রান্তি তৈরি করা, এবং আসলে রাজনৈতিক দলগুলো যারা নোট অফ ডিসেন্ট দিছে তারা সেটা বাস্তবায়ন করবে না, সেগুলোকে দূরে সরিয়ে রাখা দরকার। সুপারিশ করা দরকার যে আমরা কমিশনের পক্ষ থেকে এই সুপারিশ করেছিলাম, বিভিন্ন দলের এই মতগুলো আছে, সেগুলো দিয়ে একটা কম্পাইল করে জনগণের সামনে একটা হোয়াইট পেপার হিসাবে, শ্বেতপত্র হিসাবে সেটা রাখতে পারে। জনগণ সেটা বিচার করবে যে কেন এই পার্টিগুলো চাচ্ছে না, কেন ওই পার্টিগুলো, তখন জনগণ যদি এটা নিয়ে আন্দোলন করে, সংগ্রাম করে, তার প্রেক্ষিতে সেগুলো আদায়যোগ্য হতে পারে, সেটা আমরা বলেছিলাম। এখন সেইটা নিয়ে আসছে যে জুলাই সনদের ব্যাপারে যেটা আছে, সেটা সনদের ব্যাপারে একমত হয়েছে, যেটা ওই নোট অফ ডিসেন্ট সহ, সেগুলো নিয়ে কোনো অন্যদের প্রশ্ন নাই। আমরা শুধু আমাদের দল বাসদের পক্ষ থেকে এবং কমিউনিস্ট পার্টি, বাসদ মার্ক্সবাদী, বাংলাদেশ জাসদ, গণফোরাম, এই 5টা পার্টির পক্ষ থেকে সুনির্দিষ্টভাবে বলেছিলাম যে সংবিধানে রাষ্ট্রের যে 4 মূলনীতি আছে, সেই মূলনীতি অপরিবর্তিত রেখে কমিশন যে প্রস্তাব করেছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি, এটা যুক্ত হতে পারে। বিদ্যমানটা বহাল রেখে এগুলো যুক্ত হতে পারে, বিদ্যমানটা বাদ দিয়ে এগুলো যুক্ত করার ব্যাপারে আমাদের দ্বিমত আছে। আমরা এটা সাথে একমতই না। এটা নোট অফ ডিসেন্ট দিয়েও আমরা এটাকে একমত পোষণ করব না, কারণ এটা মৌলিক বিষয়, এটা আদর্শিক বিষয়, এটা দৃষ্টিভঙ্গির বিষয়, এটার সাথে বাংলাদেশ রাষ্ট্র এবং সংবিধান এটা জড়িত। কাজে এইটাকে বাতিল করাটা, এটা মেনে নেওয়া যাবে না। আমরা সেই ক্ষেত্রে বলছিলাম যে এগুলো যদি হয়, এটা সরিয়ে রাখেন, যে এটা একমত হওয়া গেল না, এইভাবে বলেন। আপনাদের সুপারিশ আছে, তারপরে যে সরকার নির্বাচিত জনপ্রতিনিধি আছে তারা যায় ঠিক করবে তাদের মতো করে। জনগণের বিপক্ষে গেলে জনগণ আন্দোলন করবে, পক্ষে গেলে তারা সমর্থন জানাবে, সেটা আমরা বলেছিলাম। কিন্তু ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে সেটা রাখছে। সেদিন আমরা বলছিলাম আপনারা বিবেচনা করেন, আবারও আমাদের কথা আমরা দাবি করতেছি, সেটা সরিয়ে রাখেন, এবং তা না হলে অনেকগুলো দলের পক্ষে হয়তো এই সনদে স্বাক্ষর করাটা সম্ভব হবে না। কিন্তু আমরা চাই আমাদের দলের পক্ষ থেকে যে এই জাতীয় সনদে আমরা স্বাক্ষর করতে চাই। অবশ্যই একটা জুলাই চার্টার পরিণত হওয়া দরকার, সেই চার্টারে সমস্ত দল যাতে স্বাক্ষর করতে পারে, সেই ধরনের একটা ব্যবস্থা, সেই ব্যবস্থা যাতে করা হয়। এখন আছে যে সনদ তো হলো, স্বাক্ষর এখনো হয় নাই, স্বাক্ষর হয়তো হবে। কিন্তু এখন কিছু পার্টি, মানে জামাতে ইসলাম এবং এনসিপি বিশেষ করে, তারা 2 পার্টি বলছে এটা বাস্তবায়নের প্রক্রিয়া কি হবে, এটা বাস্তবায়নের গ্যারান্টি, আইনি সুরক্ষা, সেটা না থাকলে আমরা এই জুলাই সনদে স্বাক্ষর করব না। তখন এটা বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে সেটা নিয়ে আবার ঐক্যমত্য কমিশন সেটা আলোচনা করে। যদিও এখানে বলে রাখি যে ঐক্যমত্য কমিশনের যে টার্মস অফ রেফারেন্স, তাদের গঠনের যে এখতিয়ার, কি কি কাজ তারা করতে পারবে, সেটার মধ্যে এই বাস্তবায়ন প্রক্রিয়ার কথা ঐক্যমত্য কমিশনের এখানে টার্মস অফ রেফারেন্সে নাই। এটা একটা বাড়তি কাজ। তারপরেও যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে সেটা এটা এই দাবিটা উঠেছে, তখন সেইটা একটা তারা একটা ফেলিসিটেটর হিসাবে এখানে এই কাজটা করতে পারে, যে আমরা সবাই মিলে আলাপ আলোচনা করে দেখি যে বাস্তবায়ন প্রক্রিয়া কি হবে, তাহলে সেইটা আমরা সরকারকে সুপারিশ করতে পারবো মাত্র, যে আপনারা এই প্রক্রিয়া করতে পারেন। সেই জন্য আলোচনা হয়েছে। এখন সেই ক্ষেত্রে মোটা দাগে 6টা বিষয় এখানে আসছে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে। সেটা একটা আছে হলো যে এই অধ্যাদেশ জারি করা রাষ্ট্রপতির, যেগুলো সংবিধান সংশ্লিষ্ট না, সংবিধানের সাথে সম্পর্কিত না, সেগুলো এখানে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করে করবে। 2 নম্বর আছে কিছু আছে যেগুলো প্রশাসনিক নির্দেশ বা নির্বাহী আদেশ রাষ্ট্রের, সেগুলো দিয়ে তারা এগুলো বাস্তবায়ন করতে পারবে, এটা খুবই যথার্থ ভাবে করতে পারবে। এটার মধ্যে 19টা বিষয় আসে এখানে সংবিধান সংশ্লিষ্ট, সেইগুলো বাস্তবায়ন করতে গেলে সংবিধান পরিবর্তন করতে হবে, এবং এর মধ্যে কয়েকটা আছে সংবিধানের একটা মৌলিক পরিবর্তন। কাজে মৌলিক যে পরিবর্তন, সেই পরিবর্তনগুলো অধ্যাদেশ জারি করে করতে পারবে না, নির্বাহী আদেশে করতে পারবে না। তখন সেইটার ব্যাপারেই এখন আসে প্রশ্ন যে কিভাবে এটা করবে। তখন এটা বলছে যে কেউ কেউ দাবি করছে যে এটা একটা গণভোটের মাধ্যমে করতে পারে, যে পিপুলস ম্যান্ডেট এটা নিয়ে, কারণ সংবিধান প্রণয়নের জন্য। কেউ কেউ বলছে যে গণপরিষদ, সেটা নির্বাচনের মাধ্যমে হইতে পারে। কেউ কেউ বলছে যে একই সাথে সংবিধান সংস্কার এবং এবং জাতীয় সংসদ, মানে 2টা নির্বাচন একই সাথে হইতে পারে, যে এই সংবিধানের এই সংস্কার কার্যক্রমগুলো বাস্তবায়ন পর্যন্ত এটা সংবিধান সংস্কার সভার নামে পরিচিত হবে, তারপরে এটা জাতীয় সংসদ হিসাবে কার্যকর হবে। এইরকম বেশ কিছু দাবি সেখানে উত্থাপিত হয়েছে, এবং সর্বশেষ সেটার জন্য ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে রাজনৈতিক দলগুলোর এই 6টা প্রস্তাবের কথা শুনছে। এবং আবার আরেকটা আছে, সেটা বলছিল যে সর্বশেষ যে এখানে যেহেতু জটিলতা আছে, গণভোট করতে গেলে নির্বাচন একই সময় করতে পারবে কিনা সেটা সমস্যা আছে। তারপর সংবিধান সভা, একটা সংবিধান আছে, আরেকটা সংবিধান সভা, সেটা নির্বাচন কেন হবে, গণপরিষদ নির্বাচন কেন হবে, এগুলো নিয়ে নানা বিতর্ক আছে। তখন একটা পক্ষ থেকে আবার এখানে দাবি তোলা হয়েছে
যে যেহেতু এই ক্রাইসিস, আমাদের সরকারটাও একটা মানে পিকুলিয়ার টাইপের মানে সরকার, এটা না সাংবিধানিক না সংবিধান বহির্ভূত, বিপ্লবী সরকার, এই দুটার মাঝামাঝি। তো সেইটাও যেহেতু সরকার গঠনের ক্ষেত্রে আমরা সুপ্রিম কোর্টের অ্যাপিল বিভাগের একটা অ্যাডভাইজারি ইয়েতে আমরা চাইছি, রেফারেন্স আমরা চেয়েছিলাম। তাহলে এই ক্ষেত্রেও একটা 106 সংবিধানের 106 অনুচ্ছেদ অনুযায়ী, ধারা অনুযায়ী আমরা সুপ্রিম কোর্টের আপিল বিভাগের একটা মতামত আমরা চাইতে পারি রাষ্ট্রপতির মাধ্যমে, যে ওনারা একটা ডাইরেকশন দিয়ে কিভাবে করা যায়। এইটা একটা আছে, এই বিষয়গুলো এখানে আলোচনায় আছে। ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে কিছু সংবিধান বিশেষজ্ঞ, কিছু আইনজ্ঞ, সাবেক বিচারপতি, তাদের একজন 6 জনের প্যানেল নিয়ে তারা এখানে আলোচনার মতামত চাইছে যে রাজনৈতিক দলগুলোর এই মতামতে কোনটা সুইটেবল হয়, কোনটা দিয়ে আইনি সুরক্ষা দেওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে তারা প্রথমে ওই 4টা মতামত দিছিল, বলছিল যে ওই নির্বাহী আদেশ অধ্যাদেশ, তারপরে বলছিল গণভোট, এবং তারপরে বলছে যে একটা প্রেসিডেন্সিয়াল অর্ডার, সাংবিধানিক আদেশ, এটা সিইউ, যে প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার, এইটা মাধ্যমে দিতে পারে। এবং সর্বশেষ তারা সেই বিশেষজ্ঞ কমিটি এসে যে প্রেসিডেন্সিয়াল কনস্টিটিউশনাল অর্ডার, প্রেসিডেন্সিয়াল বাদ দিয়ে এটা কনস্টিটিউশনাল অর্ডার অর্থাৎ সাংবিধানিক আদেশের মাধ্যমে এই সুপারিশগুলো, এই সনদটা বাস্তবায়ন করা। কিন্তু সেইটা নিয়েও আবার অনেক প্রশ্ন দেখা দিচ্ছে যে কনস্টিটিউশনাল অর্ডার কিসের ভিত্তিতে দেবে, কেন দেবে, এবং এটা নিয়ে যদি প্রশ্ন তোলে পরবর্তীকালে, হ্যাঁ, যেমন কনস্টিটিউশনাল অর্ডারগুলো কখন হয়, যারা রেফারেন্স দিছে তারা রেফারেন্স দেয় যে 1969 সালে যখন গণ অভ্যুত্থানের পরে ইয়াহিয়া খান সামরিক শাসক হিসেবে ক্ষমতা দখল করে, তখন সেটা তিনি একটা কনস্টিটিউশনাল অর্ডার দিয়েছিলেন, কারণ তখন তো পাকিস্তানের কনস্টিটিউশনটা সাসপেন্ড ছিল, এবং সেই ক্ষেত্রে সেই কনস্টিটিউশনাল অর্ডারটা ছিল পাকিস্তানের একই সাথে গণপরিষদ নির্বাচন, একই সাথে সংসদ নির্বাচন, এই দুইটা ছিল। তো বলা হয়েছিল যে তারা এই 70 সালে যে নির্বাচন হবে সেটাকে একভাবে বলা হয় যে এলএফও, লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডার, সেইটা একটা। তার মানে তখন মার্শাল ল ছিল এবং প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল এবং সংবিধান স্থগিত ছিল। কাজেই সেই সময়ে প্রেসিডেন্ট একটা সাংবিধানিক আদেশ দিচ্ছে। আরেকটা রেফারেন্স দেয় 1975 সালের 15ই আগস্টের পরে যখন সামরিক শাসন জারি হয়, তখন এটা 77 সালে জিয়াউর রহমান সাহেব একটা এখানে দিছিল, এই কনস্টিটিউশনাল অর্ডার দিছিল। সেইটাও তখনও প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট ছিল, তখনও সামরিক শাসন ছিল, এবং তখন সংবিধান স্থগিত ছিল। দুই প্রেক্ষিতেই কিন্তু সামরিক শাসন, রাষ্ট্রপতি শাসিত সরকার এবং সংবিধান স্থগিত, সেই প্রেক্ষাপটে প্রেসিডেন্ট কনস্টিটিউশনাল অর্ডার সেটা দিয়েছিল, যার ভিত্তিতে 79 যে নির্বাচন, সেই নির্বাচন হয়েছিল এই স্বাধীন বাংলাদেশে। তখন এটা বলছে যে দুইটাই তো ইনভ্যালিড, আমরা তো রাষ্ট্রপতি শাসিত সরকারও নাই, আমাদের এখানে সংবিধানটা স্থগিত আমরা করি নাই। কাজেই সেই ক্ষেত্রে এখন একটা সাংবিধানিক আদেশের মাধ্যমে যদি এই সনদ বাস্তবায়ন হয়, তাহলে একই সাথে দুইটা সংবিধান কি এখানে বিরাজ করবে, যে এখন বর্তমানেরটা আছে এবং এই সনদ এটা সংবিধানের পার্ট হলে, কনস্টিটিউশনাল আদেশ দিলে সেটাও একটা সংবিধান হিসেবে বিবেচিত হবে। এই দুইটা নিয়ে পরবর্তীকালে যদি কেউ কোনো একজন নাগরিক সংক্ষুব্ধ হয়ে আদালতে যায়, তা আদালত তো এটাকে মানে অসাংবিধানিক ঘোষণা করবে এবং বাতিল করে দেবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা সবাই মিলে একটা বিষয় যেখানে ঐক্যমত্য হলাম, যেটা আমরা সংস্কারটা চাই, রাষ্ট্রের পরিবর্তন চাই, গণতান্ত্রিক সংস্কার চাই, তাহলে সেইটাই তো এখানে দেখা গেলো সবাই মিলে একটা ভুল কাজ করে ফেললাম, এটা হয় না। এইগুলো নিয়ে এখন বিতর্কগুলো চলছে। এইটা আমরা মনে করি, সেক্ষেত্রে আপনাদের প্রস্তাবনাটা কি? আমরা আমাদের দলের পক্ষ থেকে আমরা বলছি যে অন্যান্য দলও যেটা দিয়েছে, কিছু দল বিএনপি সহ, যে আমরা মনে করি যে এই ধরনের একটা ক্রাইসিস যখন হয়েছে, তখন আবারও আমরা পুনরায় আদালতের শরণাপন্ন হতে পারি, সুপ্রিম কোর্টের অ্যাপিলেট ডিভিশনের কাছে আমরা রেফারেন্স পাঠাইতে পারি রাষ্ট্রপতির মাধ্যমে, যে এই সনদের আইনি সুরক্ষাটা কি, তারা একটা গাইডলাইন সেখানে দিতে পারে, যে আমাদেরকে তারা একটা পরামর্শ দিতে পারে। সেই পরামর্শের ভিত্তিতে আমাদের করলে মনে হয় সেটা ভালো হবে, যে আমরা আইনগতভাবে আমরা থাকলাম, ক্লিয়ার থাকলাম, নিরাপদ থাকলাম। ভবিষ্যতে আবার যখন কেউ আদালতে যাবে, তখন তো আমরা বলতে পারবো তোমরাই তো এটা গাইডলাইনটা দিছিলা সুপ্রিম কোর্ট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের জন্য একটা নিরাপত্তা থাকে এবং আইনি সুরক্ষা, সেই সুরক্ষাটা হয়, সেটা আমরা বলেছি। এখন এইটা নিয়েই মানে একটা বেজে আছে, আমরা নিশ্চয়ই যে সেটা একটা পন্থা সেটা আবিষ্কার হবে, এবং রাজনৈতিক দলগুলো সেটা যতই বলুক যে আমরা সাইন করব না, আমরা নির্বাচনে যাব না, এটা না হলে, সনদ বাস্তবায়ন না হলে, সেইটা নির্বাচনের তফসিল যদি ঘোষিত হয়ে যায়, তখন কিন্তু মানুষ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, জনগণ যখন নির্বাচনমুখী হয়ে যাবে, রাজনৈতিক দলগুলো, অনেকগুলো দল যখন নির্বাচনমুখী হয়ে যাবে, তখন কিন্তু আমার মনে হয় না যে এই সমস্ত যে শক্তিগুলো যারা এটা বিরোধিতা করছে, তারা এটা নিয়ে এক জায়গায় একগুঁয়েমি মনোভাব নিয়ে এখানে বসে থাকবে বলে আমার মনে হয় না। তারাও এই নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে এবং জনগণের মতামত নিয়ে যাতে রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য তারা চেষ্টা করবে, তাদের সাধ্য অনুযায়ী চেষ্টা করবে, এটা একটা আছে।
দুই নম্বর যেটা বলছেন যে পিআর নিয়ে বলছে যে এটা পিআর এর কথা আমি আগেই বলছি যে সেইগুলো নিয়ে দাবি তো কেউ করতেই পারে, যে কোনো রাজনৈতিক দল দাবি করতে পারে, সেই দাবিটা জনপ্রিয় করতে পারে, জনগণের কাছে যেতে পারে, সরকারের কাছে চাপ দিয়ে সেটা আদায় করার জন্য চেষ্টা করবে, এটাই তো রাজনৈতিক প্রক্রিয়া, গণতান্ত্রিক প্রক্রিয়া। কাজে সেই ক্ষেত্রে আমি এটা কোনো সমস্যা হিসেবে দেখছি না। তো সেই জন্যই আমি বলছি যে যারাই বলুক না কেন, সনদ বাস্তবায়ন না হলে এবং এখানে পিআর পদ্ধতি না হলে নির্বাচন হবে না, নির্বাচনে যাব না, ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না, তারা এগুলো আমার কাছে পলিটিক্যাল রেটরিক মনে হয়। তারা নানা ধরনের তাদের অবস্থানটা, এটা স্বাভাবিক, যার যার অবস্থানটা সেটা স্ট্রিক্ট থাকা, বাস্তবায়ন করার জন্য জনগণের যে মতামত, সেই মতামত তাদের পক্ষে আনার জন্য চেষ্টা করবে বলে আমরা মনে করি। ফিরোজ ভাই, সন্ধ্যা হয়ে গেছে, আমরা একদম সংক্ষেপে একটু আপনার কাছে শুনতে চাই একটু ভিন্ন প্রসঙ্গে, যে এই যে দুটো ছাত্র সংসদ নির্বাচন হলো, আরো ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে, এইটার প্রেক্ষিতে এবং আপনি একসময় ডাকসুর কেন্দ্রীয় নেতা ছিলেন, ডাকসুর সর্বোচ্চ ভোট পেয়ে আপনি সদস্য নির্বাচিত হয়েছিলেন, সেই ডাকসুতে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ দুটো জায়গাতেই ছাত্র শিবির এক ধরনের জয় পেল, এবং তাদের সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলই আসলে বেশিরভাগ পদে তারা জিতেছে। এবং এইগুলো আমরা জানি যে গত একটা দীর্ঘ সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের কার্যক্রম বন্ধ ছিল, এবং একই সাথে সর্বশেষ যতগুলো নির্বাচন হয়েছে 2019-এরটা বাদ দিয়েও বেশিরভাগ ছাত্র সংসদে স্বাধীনতার পর থেকে বা এর আগেও বামপন্থী ছাত্র সংগঠন গুলোই তারাই আসলে ছাত্র সংসদ গুলোকে নেতৃত্ব দিয়েছিল। তো মানে এই যে একটা পরিস্থিতি, এই যে এটা হইলো, এই বিষয়টাকে আসলে এত বছর পর যখন ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে সেখানে শিবিরের এই জয়, মানে সেটাকে আপনি আসলে কিভাবে মূল্যায়ন করবেন? এইটা একটা আসলেই সবাই একটু বিস্মিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচনের এই ফলাফলে। আমিও সে কারণে বিস্মিত হয়েছি। আবার একটা জিনিস তো ঠিক যে ছাত্র রাজনীতির যে সুস্থ ছাত্র রাজনীতির যে চর্চা, সেই চর্চাটা কিন্তু বাংলাদেশে দীর্ঘদিন যাবত নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে, ক্যাম্পাসগুলোতে। বিশেষ করে এটা 1990-এর পরে 91 সাল থেকে যেই দল রাষ্ট্র ক্ষমতায় আসীন হয়েছে, সেই দলের ছাত্র সংগঠনগুলো ক্যাম্পাসগুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছে। এবং গত 15-16 বছর ধরে আওয়ামী লীগ যেহেতু রাষ্ট্র ক্ষমতায় ছিল, তার সংগঠন ছাত্রলীগ হলগুলো এবং ক্যাম্পাসগুলো সেগুলোতে দখলদারিত্ব প্রতিষ্ঠা করেছিল। এবং ফলে গেস্ট রুম, গণরুমের যে নির্যাতন, নিপীড়ন সাধারণ শিক্ষার্থীদের উপরে, সেইটা একটা ভয়াবহ ট্রমার মতো কাজ করছে শিক্ষার্থীদের মধ্যে গত এই প্রজন্মের মধ্যে। এবং মানুষের কাছে এই জিনিসটাই, এটা তারা তাদের কাছে দেখছে যে ভালো সুস্থ রাজনৈতিক যে ধারা, সেটা দেখে নাই। এর বাইরে বামপন্থী ছাত্র সংগঠনের একটা ক্ষীণ ধারা সেটা আছে। সমস্ত এই গেস্ট রুম, গণরুম কালচারের বিরুদ্ধে, নির্যাতনের বিরুদ্ধে, সন্ত্রাস, দখলদারিত্বের বিরুদ্ধে, সিট বাণিজ্য, ভর্তি বাণিজ্য, ক্যান্টিন ডাইনিংয়ে এখানে ফাও খাওয়া ইত্যাদি ইত্যাদি বিষয়ে, একটা চাঁদাবাজি, এগুলো বিষয়ে প্রতিরোধ তারা করার চেষ্টা করেছে সাধ্যমতো। কিন্তু যেহেতু হলগুলোতে অ্যাক্টিভিটি পরিচালনা করতে পারে নাই, ক্যাম্পাসগুলোতে সীমিত আকারে সেই অ্যাক্টিভিটিসগুলো পরিচালিত হয়েছে, সেজন্য একটা সাংগঠনিক দুর্বলতা বামপন্থী ছাত্র আন্দোলনের মধ্যে ছিল, এবং অপর রাজনৈতিক যে সংগঠন, ছাত্র সংগঠন, তাদের মধ্যেও ছিল। একচ্ছত্রভাবে ছাত্রলীগ সেখানে তাদের দখলদারিত্বের মাধ্যমে সেগুলো হলগুলো পরিচালিত করেছে। এটা একটা ফ্যাক্টর সেখানে আছে। 2 নম্বর হলো যে অভ্যুত্থান পরবর্তী যে পরিস্থিতিতে সেখানে ছাত্র সংসদগুলো নির্বাচন হয়েছে, সেই 1 বছরেও কিন্তু হলগুলোতে সমস্ত ছাত্র সংগঠনের শান্তিপূর্ণ সহাবস্থান সেটা নাই। এবং বিশেষ করে অভ্যুত্থানের সময়ও, আগে এবং অভ্যুত্থান পরবর্তীকালে এই ছাত্র শিবিরই সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে একটা মব তৈরি করে যে হলগুলোতে এবং এই ছাত্র রাজনীতি সেগুলো থাকবে না, দলীয় যে রাজনীতি সেই রাজনীতি থাকবে না, এই ধরনের একটা মানে যে প্রচার প্রভাকাণ্ডা এবং মব সেগুলো তৈরি করেছে। ইভেন এই ডাকসু ইলেকশনের আগেও যখন জাতীয়তাবাদী ছাত্র দল সেখানে কমিটি দিল হলগুলোতে, তার বিরুদ্ধেও হলগুলো থেকে যে প্রতিবাদ, সেই প্রতিবাদটা আসলো সাধারণ ছাত্রদের ব্যানারে আসলো, সেটা কিন্তু আসলে ছাত্র শিবিরের ব্যানারে এসেছে। আরেকটা হলো যে ছাত্র শিবির কিন্তু প্রকাশ্যে তাদের যে সাংগঠনিক তৎপরতা সেটা পরিচালনা করতে পারে নাই ঠিকই, কিন্তু তারা গোপনে তো ছাত্রলীগের অভ্যন্তরের থেকে তারা হলে অবস্থান করেছে, এবং তাদের যে সাধারণ যে যোগাযোগ, সেই যোগাযোগটা আছে, এবং তাদের দাওয়াতি সপ্তাহ, মসজিদে যাওয়া, নামাজ পড়া ইত্যাদি ইত্যাদি করার মধ্য দিয়ে তাদের যে কার্যক্রমটা সেটা তারা রাখছে। তারা মিছিল মিটিং করতে পারে নাই। ইভেন ছাত্র শিবির তো কোনো আসলে ছাত্র আন্দোলন, শিক্ষা আন্দোলন, শিক্ষার যে দাবি দেওয়া, গণতান্ত্রিক ক্যাম্পাস, এইগুলোর দাবিতে তাদের মানে প্রতিষ্ঠাকালীন থেকে তাদের এই ধরনের কোনো ইতিহাস নাই, নজির নেই, তারা এগুলো করে না।
কাজে তারা মিছিল মিটিং না করতে পারলে তাদের কোনো অসুবিধা নাই, তারা তাদের গোপনে যে তাদের তৎপরতা সেই তৎপরতাটা পরিচালিত হয়ে আসছে। আরেকটা কথা হলো যে এই নির্বাচনকে কেন্দ্র করে, যেটা ইতিপূর্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছিল না, একটা সময় ছিল যে একটা ইলেকশনের আগে ৮০ সালে, তখন জিয়াউর রহমান তার সরকার, জামাল উদ্দিন সাহেব ছিল উপরাষ্ট্রপতি ছিল এবং শিল্পমন্ত্রী ছিল, বিশ্ববিদ্যালয়ের 2টা হলে টেলিভিশন দিছিল, রঙিন টেলিভিশন তখন আসে। এটা নিয়ে একটা বিরাট বিক্ষোভ হয়েছিল সাধারণ ছাত্রদের মধ্যে, তারা একটা ব্রাইব দিতেছে, ঘুষ দিতেছে এই ইলেকশনের আগে 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 দিল না কেন বা পরে দিল না কেন এটা নিয়ে। এখন দেখলাম যে সাধারণ ছাত্রছাত্রীদের মধ্যে সেই ধরনের চেতনারও খানিকটা একটু ঘাটতি সেটা পরিলক্ষিত, যদিও তারা অভ্যুত্থানে অংশগ্রহণ করেছে, অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে, সেটা একটা ভালো দিক, কিন্তু এই ছাত্র শিবির বিশ্ববিদ্যালয়গুলোতে তারা একটু ব্রাইব দেওয়ার চেষ্টা করেছে তাদের পক্ষ থেকে। এটা সেবামূলক কাজ, সেটা ঠিক আছে যে একটা ছাত্র সংগঠন করবে, একটা হিউম্যানিটেরিয়ান আসপেক্ট যখন থাকে, একটা ঘূর্ণিঝড় হয়, জলোচ্ছ্বাস হয়, করোনা মহামারী হয়, প্রাকৃতিক দুর্যোগ হয়, বন্যা হয়, সেই সমস্ত দুর্যোগে মানুষের পাশে দাঁড়াবে ছাত্র সংগঠনগুলো, এটাই ঠিক, ছাত্র যুবক তরুণরা। কিন্তু তারা পয়সা পাবে কই? এখন পানির ফিল্টার দেবে, এখন দেখলাম রিডিং রুমে তারা এসি লাগাবে, তারপরে তার আগে সেখানে বলছে যে তার কাউকে অসুস্থ হইলে তাদেরকে চিকিৎসার জন্য টাকা পয়সা দেওয়া, দরিদ্র যে শিক্ষার্থীরা আছে তাদেরকে টাকা পয়সা দেওয়া, ইত্যাদি ইত্যাদি কার্যক্রম সেগুলো তারা পরিচালনা করছে। তো এইগুলোর একটা যে প্রভাব, সেই প্রভাবগুলো সেখানে আসছে, তাদের মধ্যে গোপনে গোপনে কাজ করছে, অন্যরা কাজ করতে পারেনি। 2 নম্বর কথা হলো যে আরেকটা জিনিস এখানে আছে যে এই যে ছাত্রদল, বামপন্থী ছাত্র সংগঠনগুলো, যদি আপনি বলছেন যে স্বাধীনতার পরে বামপন্থী ছাত্র সংগঠনই ডাকসুতে ছিল বা হল ছাত্র সংসদগুলো নির্বাচনে ছিল, তো সেই জায়গায় এসে এখন ছাত্র আন্দোলনটা, বামপন্থী আন্দোলনটা একটু বিভক্ত। একটা ঐক্যবদ্ধ হলে পরে মানুষ সেখানে, আরো মানুষ সেখানে যুক্ত হয়, তাকে সমর্থন বাড়ে। আর বিভক্তি হলে যারা ছিল তারাও হতাশ হয়, অন্য মানুষরা তাদের যে সমর্থন, সেই সমর্থনটা তাদের কাছে থাকে না। সেজন্য এইবারের ডাকসু ইলেকশনেও আমরা আমাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করেছিলাম যে সমস্ত বাম প্রগতিশীল ছাত্র সংগঠন যেগুলো আছে তারা মিলে একটা ঐক্যবদ্ধ প্যানেল দেওয়া, সেটা হার জিতের চেয়েও একটা হলো যে মানুষের সামনে একটা আস্থা ভরসা যে জায়গা, সেই জায়গাটা তৈরি করা, যে এই সমস্ত ফোর্সের বাইরেও জাতীয়তাবাদী শক্তি, ধর্মীয় মৌলবাদী শক্তি, তার বাইরে বাম প্রগতিশীল গণতান্ত্রিক শক্তির একটা ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম, সেটা আমরা গড়ে তুলতে চেয়েছিলাম ছাত্রদের অঙ্গনে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা সেটা পারি নাই, যেই কারণে আমাদের যে ফলাফল সে যা হওয়ার সেটাই সেখানে হয়েছে। আর জাতীয়তাবাদী ছাত্রদল, তারা তো বললাম যে অসংগঠিত, এবং তাদের সম্পর্কেও একটা ধারণা, বিশেষ করে এখন সোশ্যাল মিডিয়ার যুগে এটা প্রচারের যে একটা বিশাল ক্ষেত্র, সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী ছাত্রদল সম্পর্কেও মনে করে যে এটা তাদের আগের যে ইতিহাস বিগত দিনে, সেটা দিয়ে মনে করে যে তারাও ছাত্রলীগেরই একটা রেপ্লিকা, তারাও এখানে গণরুম, গেস্ট রুম, এখানে সন্ত্রাস, দখলদারিত্ব এগুলো তৈরি করবে এবং গণতান্ত্রিক ক্যাম্পাসের ক্ষেত্রে প্রতিবন্ধকতা, সেটা একটা ভালো মতো সেটা প্রচার করতে নিয়েছে। আর অভ্যুত্থান পরবর্তী কালেও সারা দেশে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি হয়েছে, দখলদারিত্ব হয়েছে, সেগুলোর মধ্যেও একভাবে প্রচারের মধ্যে যে এই যে বিএনপি, ছাত্রদল, যুবদল ইত্যাদিতে তাদের যে জড়িত থাকার যে বিষয়টা, এইটাও ভালোভাবে আছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো যে আমার কাছে যেটা মনে হয়েছে, যে এই যে আওয়ামী ফ্যাসিবাদী যে শক্তি, তাদের বিরুদ্ধে বিভিন্ন জায়গায় যে মামলা হয়েছে এবং তাদের বিভিন্ন সম্পদ, স্থাপনা এবং আর্থিক প্রতিষ্ঠান যেগুলো দখল করা, সেগুলোর ক্ষেত্রে এই ছাত্রদল এবং বিএনপি এগুলোর যে নাম সেটা জড়িয়ে আছে। তো সেই ক্ষেত্রে এবং তাদের বিরুদ্ধে যে মামলাগুলো হয়েছে, সেই মামলাগুলো প্রধানত করেছে হলো যে বিএনপির পক্ষ থেকে, বিএনপি নেতৃত্বের পক্ষ থেকে স্থানীয়ভাবে। এবং সেই ক্ষেত্রে যে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের সাথে সংশ্লিষ্ট বা সমর্থক বা তাদের ভোটার যারা ছিল, তারা একগ্রীব ছিল, এবং তাদের সন্তানরা সারা দেশে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় বা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করে, তারা কিন্তু কোনো মতেই তাদের সন্তানদেরকে বলবে না যে তোমরা জাতীয়তাবাদী ছাত্রদলকে ভোট দাও। তারা চাইতো বামপন্থীদেরকে ভোট দিক, সেটা বলতে পারতো, কিন্তু তারাও সেটা বামপন্থাকে তো তারা চাই না, আওয়ামী লীগের যারা পক্ষের লোক। তাহলে সেই ক্ষেত্রে এসে ভোটগুলো কোথায় গেছে? ভোটগুলো তখন ছাত্রদলকে ঠেকানোর জন্য, যে তারা আমাদেরকে ধ্বংস করতে চায়, আমাদের সম্পত্তি, সম্পদ, আর্থিক প্রতিষ্ঠান সেগুলো তারা দখল করতে চায়, আমাদের নামে মামলা দিয়ে আমাদেরকে জেল জুলুম যে হয়রানি সেগুলো স্বীকার করতেছে, এবং মামলার ভয় দেখিয়ে আমাদের কাছ থেকে অর্থ এগুলো টাকা পয়সা সেগুলো আত্মসাৎ করছে। কাজে তাদের বিরুদ্ধে তোমরা ভোটাধিকার করো। এই অনেকগুলো বিষয়, এই ফ্যাক্টরগুলো এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ইয়েতে কাজ করছে। আর একটা হলো যে এই যে ছাত্র শিবির, তাদের যে অপকর্মগুলো, তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, যেমন চট্টগ্রামের শাহাদাতকে খুন করা, এখানে রাজশাহী মেডিকেলের জামিল আক্তার রতনকে খুন করা, এখন জুবায়ের হোসেন রিমুকে সাতক্ষীরা তাকে খুন করা, তো সিলেটের মুনির, তপন, জুয়েল, জাসদ ছাত্রলীগের নেতা, তাদেরকে যে হত্যা করা,
রংপুর কারমাইকেল কলেজে সবুরের কবজি, হাত এগুলো কেটে দেওয়া, এই যে রক কাটা, হাতের পায়ের রক কেটে ফেলা, এই ধরনের সন্ত্রাসী যে কর্মকাণ্ড করে শিবির, সেইটার কথা নতুন যে প্রজন্ম, সেই প্রজন্মের কাছে ওইভাবে প্রকাশিত না। এবং ছাত্র শিবির তারা যে আদর্শগত ভাবেই এখানে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠার তারা বিরোধী, এই জিনিসটা ওইটা ভালোভাবে আসে নাই। এবং তারা যে ইসলামী ছাত্র সংঘ, যারা এখানে আল বদর, আল শামস বাহিনী গঠন করে স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিল, আমাদের মা বোনকে গনিমতের মাল হিসেবে তাদেরকে পাকিস্তানি সেনাবাহিনীর হাতে সেখানে হস্তান্তর করেছিল। এখানে আমাদের বুদ্ধিজীবীদের হত্যা বিজয়ের আগে, 16ই ডিসেম্বরের আগে 14ই ডিসেম্বর বা তার আগে বুদ্ধিজীবীদেরকে ধরে ধরে নিয়ে তাদেরকে যে খুন করেছে আমাদের জাতিকে মেধাশূন্য করার জন্য, সেই ইতিহাসগুলো নতুন প্রজন্মের কাছে ওইভাবে ভালোভাবে উন্মোচিত না। যদিও আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসেবে দাবি করে, তারা কিন্তু মুক্তিযুদ্ধের যে চেতনা, সেই চেতনার বিপরীতে দাঁড়িয়ে তারা দেশ পরিচালনা করেছে এবং মুক্তিযুদ্ধের চেতনা বাণিজ্য করে মুক্তিযুদ্ধের চেতনাকে ভূতা করে দিয়েছে। তো সেইগুলো অনেকগুলো বিষয় এখানে নতুন প্রজন্মের সামনে কাজ করেছে। আমি মনে করি যে এখনো পর্যন্ত আমি আশাহত হই নাই এই ডাকসু এবং জাকসু নির্বাচন বা ছাত্র সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে। অচিরেই আমাদের এই তরুণ ছাত্র যুব শক্তি যারা এই এত বড় গণ অভ্যুত্থান করলো এবং অতীতেও পাকিস্তান আমলে এবং স্বাধীনতা উত্তর বাংলাদেশে বিভিন্ন দুর্যোগে, বিভিন্ন সংকটে তারা বুক চিতিয়ে দাঁড়িয়েছে, তারা খুব দ্রুতই তাদের যে এই ধরনের যে তাদের যে সিদ্ধান্ত যেটা গ্রহণ করেছে, সেই সিদ্ধান্তকে আমি শ্রদ্ধা জানাই। কিন্তু তারা যে সিদ্ধান্তটা গ্রহণ করেছে সেটা একটা ভুল সিদ্ধান্ত। অচিরেই তারা তাদের সেই ভুল থেকে শিক্ষা নিতে পারবে এবং মুক্তিযুদ্ধ, বাংলাদেশ এবং তার যে প্রকৃত চেতনা, সাম্যের চেতনা, সেই চেতনায় তারা বলিয়ান হয়ে আবার পুনরায় ঘুরে দাঁড়াবে এবং ছাত্র সমাজ এই বাংলাদেশকে পিছনের দিকে টেনে নেওয়ার যে কোনো সুযোগ, সেই সুযোগ কোনো অপশক্তিকে দেবে না এবং সামনের দিকে বাংলাদেশ অগ্রসর হবে।